সুপ্রভাত। আজ 7 জুলাই 2025, সোমবার। ঘড়ির কাঁটা ঠিক 5:30 ছুঁয়েছে। পূব আকাশে সূর্যমামা এখনও ভালোভাবে চোখ মিলে তাকায়নি, যদিও পেহেলগামের ঘুম ভোর 4টেতেই ভেঙে গিয়েছে। রাস্তায় একের পর এক গাড়ির কোলাহলের শব্দ। আমরাও বেরিয়ে পড়লাম চন্দনবাড়ির উদ্দেশ্যে। দূরত্ব 17 কিলোমিটার। আর এই চন্দনবাড়ি থেকেই শুরু হয় বহু আকাঙ্ক্ষিত অমরনাথ যাত্রা। একের পর এক পাহাড়ি বাঁক বেয়ে বেতাব ভ্যালিকে ডান দিকে রেখে গাড়ি ওপর দিকে এগিয়ে চলেছে। গাড়ি অবশ্য আগে থেকেই বুক করা ছিল। গাড়ির রেট জনপ্রতি 200 টাকা। আমরা 8 জন ছিলাম, আমাদের টোটাল লেগেছে 1600 টাকা। পবিত্র অমরনাথ গুহার এই যাত্রাপথে চন্দনওয়াড়িতে মহাদেব রেখে গিয়েছিলেন মাথার চাঁদকে। আজকে আমি শোনাবো অমরনাথ যাত্রার পৌরাণিক গল্প। কেবলমাত্র মাতা পার্বতীর অমরত্বের জন্য মহাদেব শিব মাতা পার্বতীকে নিয়ে যাচ্ছিলেন অমরনাথের পবিত্র গুহায় অমর কথা শোনাবার জন্য। এই অমর কথা যে শুনবে সেই অমর হয়ে যাবে। মহাদেবের যাত্রাপথে পেহেলগামে রেখে যান নন্দী মহারাজকে, চন্দনবাড়িতে রেখে যান মাথার চাঁদকে, শেষনাকে রেখে যান গলার সাপকে, মহাগুণটপে রেখে যান প্রিয় পুত্র গণেশকে, আর তরণীতে রেখে যান পৃথিবী তৈরির 5টি উপাদান: পৃথিবী, আকাশ, জল, বায়ু, অগ্নিকে। মাতা পার্বতীকে অমর কথা শোনানোর সময় মাতা পার্বতী ঘুমিয়ে পড়েন। দুটি সাদা পায়রা সে সময় সৃষ্টি রহস্যের অমর কাহিনী শুনে ফেলে। মহাদেব সেই পায়রা দুটিকে লক্ষ্য করেন এবং পায়রা দুটিকে মারতে উদ্যত হন। তখন পায়রা দুটি মহাদেবের কাছে প্রাণ ভিক্ষা করে এবং বলে যে অমরত্বের কাহিনী শোনার পর তাদের মৃত্যু হলে এই অমর কথার প্রাসঙ্গিকতা মিথ্যে হয়ে যাবে। তখন মহাদেব তাদের ক্ষমা করে দেন এবং পায়রা দুটি অমরত্ব লাভ করে। এখনও নাকি তাদের পবিত্র গুহাতে দেখা মেলে প্রতি বছর। এই হলো অমরনাথের পবিত্র গুহার অমরত্বের কাহিনী। কথা বলতে বলতে আমাদের গাড়ি সামনের দিকে এগিয়ে চলেছে। বেশিরভাগ পথটাই আমরা অতিক্রম করে ফেলেছি। আজকে আমাদের গন্তব্য চন্দনবাড়ি থেকে 16 কিলোমিটার দূরত্বের শেষনাগ। পথে পড়বে প্রথমে পিসুটপ, তারপর জজিবাল, তারপর নাগাকোটি, তারপর শেষনাগ। বলতে বলতে আমরা পৌঁছে গেলাম চন্দনবাড়িতে। চন্দনবাড়িতে পৌঁছে গিয়ে দেখলাম হাজার হাজার মানুষের ভিড়। প্রত্যেকের লাগেজ চেকিং হবে, RFID চেকিং হবে, তবেই মিলবে যাত্রার অনুমতি। আমরাও দাঁড়িয়ে পড়লাম লাইনে। কিনে নিলাম 30 টাকা মূল্যের একটি লাঠি এবং প্রায় আধ ঘন্টা লাইনের পরে আমরা প্রবেশ করলাম অমরনাথ যাত্রার ট্র্যাকে। আজকের পেহেলগাম থেকে চন্দনবাড়ি পর্যন্ত পুরো যাত্রাপথটি ছিল ভারতীয় সেনাবাহিনী দ্বারা সুরক্ষিত। চেকিং পয়েন্টেও ছিলেন তারা। আর এই অমরনাথ যাত্রা কেবল তাদের সহযোগিতা ছাড়া অসম্ভব। চন্দনবাড়িতে এন্ট্রি পয়েন্ট পার হবার পর ট্রেক করে অমরনাথ যাত্রা ছাড়াও রয়েছে 2টি অপশান, একটি ঘোড়া, দ্বিতীয়টি পালকি। 2টি রেটই কিন্তু সরকার দ্বারা নির্দিষ্ট। সেখানে নির্দিষ্ট কাউন্টার আছে, সেই কাউন্টারে গিয়ে পর্চি করিয়ে তাদের ID কার্ড জমা রেখে তবে এখান থেকে যাত্রা শুরু করবেন। এছাড়াও রয়েছে পিট্টু, যারা আপনাদের মাল বয়ে নিয়ে যাবে। এদের ভাড়াও কিন্তু নির্দিষ্ট এবং এদের বুক করার জন্য অবশ্যই সেই নির্দিষ্ট কাউন্টার থেকে এদের জন্য পর্চি কাটবেন এবং তাদের ID কার্ড জমা রাখবেন। মোটামুটি চন্দনবাড়ি থেকে শেষনাগ অবধি ঘোড়ার ভাড়া 2500 টাকা, পঞ্চতরণী অবধি 3500 টাকা এবং গুহা অবধি 4500 টাকা। প্রথম দিন এরা পঞ্চতরণী অবধি পৌঁছে দিতে পারে। পালকির ভাড়া কিন্তু বেশ অনেকটাই বেশি, ওই অবধি খাড়া চড়াই
খালাচয়ের বেশিরভাগটা অতিক্রম করে আসা হয়ে গিয়েছে। পিটসুটা পৌঁছে তার 800 মিটারের মতো বাকি। আশা করছি 20-25 মিনিটের মধ্যে পৌঁছে যাব। পিছনে আসছে সব অমরনাথ যাত্রীরা। ওয়েদার ক্লিয়ার, পরিষ্কার ওয়েদার, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। ঠিক 7:30টার সময় আমরা এন্ট্রি পয়েন্ট পেরিয়ে ভান্ডারা থেকে কিছু খাবার খেয়ে আমরা হাঁটা শুরু করেছিলাম। 4.5 কিলোমিটার হেঁটে আমরা পৌঁছবো পিটসুটপ। এই রাস্তা কিন্তু বেশ চড়া। সামনে দেখা যাচ্ছে পিটসুটপ, আর এই পিটসুটপের উচ্চতা 11,500 ফুট। টাইম লাগবে 2 থেকে 2.5 ঘন্টা। বেশিরভাগ পথটাই আমরা অতিক্রম করে ফেলেছি। ডান দিকে যে রাস্তাটি দেখা যাচ্ছে সেটি পিটসুটপের আদি রাস্তা। এখন এই রাস্তাতেই ঘোড়া যায়। ঘোড়ার এবং মানুষের হাঁটার রাস্তা কিন্তু এইখানে আলাদা। আমরা চন্দনবাড়ি থেকেই এক পিট্টুলাকে নিয়েছিলাম, যিনি আমাদের 4 জনের ব্যাগ পৌঁছে দিয়েছিলেন শেষনাগ অবধি এবং নিয়েছিলেন 2500 টাকা। গভর্নমেন্ট কাউন্টার থেকেই তার জন্য পর্চি কাটা হয়েছিল এবং তার আইডি কার্ড কিন্তু আমাদের কাছে জমা ছিল। ওই যে দূরে দেখা যাচ্ছে পিটসুটপ। পিটসুটপের রাস্তা অত্যন্ত চড়া ছিল। পিটসুটপ সামনে এসে গেছি। চন্দনবাড়ির এন্ট্রি পয়েন্ট থেকে এই পিটসুটপের 5 কিলোমিটার রাস্তাটি কিন্তু চোপতা থেকে তুঙ্গনাথের রাস্তার মতোই চড়া। অমরনাথের যাত্রার পথের এই দুর্গমতা, হাজার হাজার পুণ্যার্থীদের মহাদেবের কাছে পৌঁছানোর আকুতি, তার সাথে প্রকৃতির এই নৈসর্গিক সৌন্দর্য প্রকৃত অর্থেই অমরনাথ যাত্রার প্রকৃত প্রাপ্তি, কথা বলাই যায়। দেখতে দেখতে সকাল 10টার কিছু পরে আমরা পৌঁছে গেলাম এই পিটসুটপে। এই পিটসুটপের উচ্চতা 11,500 ফুট। এরপর রাস্তা কিন্তু আগের মতো অতটাও চড়াই নয়। জুজিবাল অবধি রাস্তা কিন্তু খুবই ইজি। পুরাণ মতে এই অমরনাথ গুহায় পৌঁছানো নিয়ে দেবতাদের সাথে কিন্তু অসুরদের যুদ্ধ বাঁধে। স্বয়ং মহাদেবের সহযোগিতায় দেবতারা এই যুদ্ধে জয়লাভ করে। আর সমস্ত অসুরদের মৃতদেহের স্তূপই হচ্ছে এই পিটসুটপ। এই পিটসুটপেও রয়েছে বেশ কিছু ভান্ডারা। এই পিটসুটপে গিয়ে আপনারা কিছু খাবার দাবার খেয়ে নিতে পারেন। এরপর 3 কিলোমিটার দূরে রয়েছে জজিবাল। সাধারণত সমস্ত অমরনাথ যাত্রীরা এই জজিবালে গিয়ে কিন্তু দুপুরের খাবার খায়। এই পিটসুটপ বা পিটসুটপের ভান্ডারাতে আমরা একটু চা খেয়ে এগিয়ে গেলাম জজিবালের উদ্দেশ্যে। এখান থেকে দূরত্ব 3 কিলোমিটার। পিটসুটপ থেকে জজিবালের পথে রাস্তা খুব সুন্দর দেখতে। উপরে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট প্রচুর। এই পিটসুটপ থেকে জজিবালে 3 কিলোমিটার রাস্তা কিন্তু খুবই ইজি এবং এই পথের নৈসর্গিক সৌন্দর্য কিন্তু অপরূপ। শেষনাগ নালা। সামনে আমরা দেখতে পাচ্ছি শেষনাগ নালা। শেষনাগ থেকে যে জলধারা বেরিয়ে আসছে, এই জলধারাই কিন্তু লিডার নদীতে গিয়ে পড়ছে। অপূর্ব দেখতে সৌন্দর্যকে। আর পেহেলগাম কিন্তু এই লিডার নদীর পাশেই অবস্থিত। সামনেই দেখা যাচ্ছে জজিবাল। ওই যে দূরে দেখা যাচ্ছে জজিবাল। 11,300 ফুট উচ্চতায় এই জজিবাল অবস্থিত। এখানে রয়েছে বেশ বড় বড় ভান্ডারা। এখানেই আমাদের লাঞ্চ করতে হবে। এই পিটসুটপ থেকে জজিবালের রাস্তা কিন্তু একদম প্লেন।
জজিবাল থেকে শেষনাগ লেকের দূরত্ব 8 কিলোমিটার। আর জজিবালের পর থেকে কিন্তু বেশ একটু চড়াই আছে, বিশেষ করে নাগাকোটির রাস্তা কিন্তু চড়াই খুব বেশি। এই জজিবালের পাশেই রয়েছে শেষনাগ থেকে বেরিয়ে আসা নদী। অনেকেই দেখলাম সেই নদীর স্বচ্ছ ঠান্ডা জলে চান করে নিচ্ছে। আপনারা ইচ্ছা করলে কিন্তু এখানে চান করতে পারেন। এরপর আমরা পৌঁছে গেলাম জজিবালের ঠিক 12টার সময়। बाबा के दरबार में नौजवान, बच्चे, औरत सभी जाते हैं, सभी बाबा के दरबार में दर्शन पाते हैं। उठाइए दोनों हाथ और क्या बोलेंगे? জজিবালের ডিজে বক্সের মিউজিকের সাথে নাচার পর বেশ খিদে পেয়ে গিয়েছে। ঢুকে পড়লাম এই লঙ্গরে। এখানে খেয়ে নিলাম দুপুরের খাবার, ভাত, ডাল, রুটি, তরকারি, মিষ্টি, সমস্ত রকমের খাবার কিন্তু এখানে অ্যাভেলেবেল। তবে বেশি খাওয়া কখনোই উচিত নয়। এরপরে কিন্তু এখনও 8 কিলোমিটার রাস্তা বাকি। জজিবালে প্রায় আমরা 1 ঘন্টা রেস্ট করলাম। এখানে খাওয়া দাওয়া করলাম, একটু নাচ করলাম, আনন্দ করলাম। তারপর ভোলে বাবাকে স্মরণ করে আবার আমরা এখান থেকে বেরিয়ে পড়ব নাগাকোটির উদ্দেশ্যে। এই নাগাকোটির রাস্তা কিন্তু বেশ খানিকটা চড়াই। এই জজিবাল থেকে বেশ কিছুটা সামনে এগিয়ে ঘোড়ার রাস্তা ও মানুষের রাস্তা কিন্তু আলাদা হয়ে যাবে। পিরসুটপ থেকে এই জজিবাল অবধি রাস্তা কিন্তু ঘোড়া এবং পায়ে হেঁটে যারা যাচ্ছে তাদের মধ্যে যুদ্ধ চলে। আর এই রাস্তা কিন্তু প্রচণ্ড ধুলো। এই জজিবালের একটু পরে গিয়ে ঘোড়ার রাস্তা ওপরে উঠে যাবে আর তার অপেক্ষাকৃত নিচ দিয়ে মানুষের পায়ে হাঁটা রাস্তা যাবে। তারপরে দুটি রাস্তা গিয়ে আবার নাগাকোটিতে একসাথে মিলিত হবে। জজিবাল থেকে যত সামনের দিকে এগিয়ে যাচ্ছি তত এই শেষনাগ থেকে আগত নদীর জলের তীব্রতা ও শব্দ বেড়েই চলেছে। জজিবাল থেকে নাগাকোটির দূরত্ব 3 কিলোমিটার। আর এই 3 কিলোমিটারের শেষ অংশটাই কিন্তু খাড়া চড়াই। এখানে নাকি সিঁড়ি আছে। যারা পায়ে হেঁটে অমরনাথ যাত্রা করবেন তারা একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে কিন্তু ক্লান্তি আসবে, গলা শুকিয়ে যাবে। গলা শুকিয়ে গেলে অল্প অল্প করে জল খাবেন, কখনোই বেশি জল একসাথে খাওয়া উচিত নয়। এখানে থামবার কোনো জায়গা নেই, যেখানে অসুবিধা হবে একটু দাঁড়াবেন,
তারপর এগিয়ে যাবেন। এখানে কিন্তু বসলে কিন্তু আরও পা ধরে আসবে, তখন কিন্তু পৌঁছানো দুষ্কর হয়ে যেতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি যে এই অমরনাথে যাত্রাপথে কিন্তু জিও সিম খুব ভালোভাবে কাজ করেছে, আর বাইরের সিম কিন্তু এখানে কাজ করে না। এখানে এসে জম্মু থেকে জিওর সিম নিয়ে নেবেন। সামনের অংশে যে পাহাড়টি দেখতে পাওয়া যাচ্ছে তার মাথার দিকটাই কিন্তু নাগাকোটি, আর নাগাকোটি থেকে আমাদের বেঁকে যেতে হবে একটু বাঁ দিকে, তারপর সেখান থেকে সোজা শেষনাগ, শেষনাগ হয়ে শেষনাগ বেস ক্যাম্প। নাগাকোটির কিছুটা আগে রয়েছে একটি পাহাড়ি ঝর্ণা। এই ঝর্ণাটি অপূর্ব দেখতে। অনেকে দেখলাম এই ঝর্ণার জল কিন্তু খাচ্ছে। এই রাস্তার দুটি অসুবিধা রয়েছে, একটি হচ্ছে রোদ উঠলে অত্যন্ত ধুলো, আর রোদ না হলে বৃষ্টিতে কাদা। যে কোনো একটি আপনাকে ফেস করতেই হবে। আমরা নাগাকোটি পৌঁছলাম 2টো থেকে 2:30-এর মধ্যে। এখানে একটি লঙ্গরে কিছুক্ষণ রেস্ট নিলাম, তারপর বাকি অংশটুকু আমাদের পৌঁছে যেতে হবে বিকাল 4টে থেকে 5টার মধ্যে শেষনাগ। আর এই শেষনাগেই হবে আমাদের রাত্রিবাস। ওই যে দূরে দেখা যাচ্ছে শেষনাগ, উপরে টেন্ট। প্রায় 14 কিলোমিটার কমপ্লিট করে শেষনাগের দেখা পাওয়া গেল। আজকে ওখানেই রাত্রিবাস। সুন্দর দেখতে, নীল জলের লেক। শেষনাগ থেকে বেরিয়ে গেছে শেষনাগ নালা। চলো এদিকে দেখাও, অনেক কষ্ট করে এতে পৌঁছেছে। এখনো 1.5 কিলোমিটার যেতে হবে যতটুকু মনে হচ্ছে। অমরনাথের এই যাত্রাপথের যে আবহাওয়া খুব দ্রুত কিন্তু বদলে যেতে পারে। একটু আগে আকাশে কোথাও মেঘ ছিল না, হঠাৎ করে দেখি আকাশে মেঘেদের ঘনঘটা। পাহাড়ের উপরে দাঁড়িয়ে থাকা সেনাবাহিনী হুইসেল দিচ্ছে আর বলছে দাঁড়াবেন না, দ্রুত এগিয়ে যান। এখানে রেইনকোট রাখা কিন্তু মাস্ট, যে কোনো মুহূর্তে কিন্তু বৃষ্টি নামতে পারে। অ্যাকচুয়ালি যে কোনো হাই অল্টিটিউড জায়গাতে পরিবেশ কিন্তু, প্রকৃতি কিন্তু এভাবেই দ্রুত বদলে যায়। আহা, কি অপূর্ব সৌন্দর্য! শেষনাগ লেক থেকে শেষনাগের জলধারা বেরিয়ে আসছে এবং এই নদী গিয়ে পড়ছে লিডার নদীতে। সম্পূর্ণ নীল জলের একটি লেক। বছরের বেশিরভাগ সময় বরফে ঢাকা থাকে এবং আগে যে সমস্ত ছবি আমি দেখেছি সেখানে কিন্তু এই শেষনাগ লেকের পাশের পাহাড়গুলো সমস্ত তুষার আবৃত ছিল, কিন্তু এবছর সেটা দেখতে পেলাম না। ওই যে দেখা যাচ্ছে শেষনাগ বেস ক্যাম্প, সামনে শেষনাগ লেক, প্রায় 13,500 ফুট উচ্চতায়, প্রচন্ড চড়াই। পুরাণ অনুযায়ী সর্পরাজ শেষনাগ স্বয়ং বাস করেন এই লেকে। এই লেক নাকি তিনি স্বয়ং খনন করেছিলেন। এই লেকের তলদেশ চলে গিয়েছে সরাসরি পাতালে। এই শেষনাগ বছরের পর বছর রক্ষা করে চলেছেন অমরনাথজিকে। (3,590 মিটার উচ্চতায় এটি একটি গ্লেসিয়ার লেক। এর সর্বাধিক দৈর্ঘ্য 1.1 কিলোমিটার এবং প্রস্থ 0.7 কিলোমিটার। 14 কিলোমিটার এই কঠিন চড়াই উতরাই পেরিয়ে এই চোখের সামনে নীল জলের অপরূপা লেক যেন অমরনাথ যাত্রার প্রথম দিনের এক পরম প্রাপ্তি।
দেখতে দেখতে প্রায় 17 কিলোমিটার পাড়ি দিয়ে আমরা পৌঁছলাম শেষনাগ বেস ক্যাম্প। আর এখানেই হবে আমাদের রাত্রিবাস। এই ক্যাম্পে ঢোকবার আগে সম্পূর্ণভাবে আমাদের আবার চেকিং হলো। এই শেষনাগ বেস ক্যাম্পে কীভাবে রাত্রি কাটালাম এর গল্প পরবর্তী পর্বে শেয়ার করব। আজকের মতো এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন।